নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বছর তিনেক আগে মুখ্যমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ আমলা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার আগে বুদ্ধবাবুর অত্যন্ত পেয়ারের লোক ছিলেন এবং তার দীর্ঘ কর্মজীবনে কলকাতা এবং ২ পরগনার বাইরে তিনি কখনো বদলি হননি। তার একটা সুবিধা ছিল, তিনি সুবক্তা এবং সুলেখক, আনন্দবাজার পত্রিকায় চাকরি করেছেন। তার শ্বশুর মশাই হচ্ছেন বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তিনি হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই আলাপন বন্দ্যোপাধ্যায় একটি বই লিখেছিলেন, আমলার মন। ব্রতচারী আন্দোলনের প্রতিকৃত গুরুসদয় বাবু থেকে শুরু করে ম্যাক্স ওয়েবার সবার কথা বলে তিনি বেশ ধ্রুপদী বাংলায় আমলার মনের সুলুক সন্ধান করেছিলেন এবং বইটি আমি পড়েছি, অবশ্যই সুখপাঠ্য বই। তাই আমলার মনের হদিশ পাওয়া বড়ই কঠিন কাজ। আসলে আমলারা যখন যে পাত্রে তাদেরকে রাখা হয় তখন তারা সে পাত্রের আকার ধারণ করেন। ঠিক যেমন শিল্পপতিরা গঙ্গায় থাকলে তারা, এই পশ্চিমবঙ্গে থাকলে তারা গঙ্গা দাস, যেই রাজধানী দিল্লিতে চলে যান তখন তারা যমুনা দাস। শিল্পপতি এবং আমলাদের চরিত্রের একটা এই মৌলিক মিল আছে। তারা, শিল্পপতিরা পশ্চিমবঙ্গে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। এই আমলার মনের কথাটা আমি কেন বললাম সেটাই বলবো। তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতার জন্য। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন সেটা আমার আগামী দিনের পথ চলার পাথেও। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। এখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব, যিনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ পদে আসেন, তিনি 13ই ফেব্রুয়ারি দিল্লি গেছিলেন নির্বাচন কমিশনের তলবে। নন্দিনী দেবী অবশ্যই দক্ষ আমলা, কিন্তু তাকে মুখ্য সচিব করা হয়েছে অন্তত 10 জন সিনিয়র আমলাকে টপকে। একসময় নন্দিনী দেবীর সঙ্গে দিদিমণির সম্পর্কের টানাপোড়েন হয়েছিল। তিনি রাজভবনের দায়িত্বে ছিলেন, তা বলে রাজ্যপাল তাকে সেখানে রাখতে চাননি। তিনি আবার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে চলে আসেন এবং প্রথম মহিলা মুখ্য সচিব পশ্চিমবঙ্গের নন্দিনী চক্রবর্তী, তিনি দায়িত্বভার সামলেছেন। দেখুন, এ রাজ্যের কোনো আমলাই মেরুদণ্ড রিজু রেখে তো কাজ করতে পারেন না। তারা অজুহাতটা কি দেন? আমরা কি করব? আমরা তো চেষ্টা করি আইনের শাসন যাতে বলবৎ হয় সেটা নিশ্চিত করার জন্য, কিন্তু বঙ্গেশ্বরীর কথাকে তো আমরা ফেলতে পারি না। তাই আমাদের শাসকের আইন মানতে হয়। নন্দিনী দেবী নাকি মুখ্য ওই ইলেকশন কমিশনের দিল্লিতে গিয়ে বলে এসছেন যে তিনি তো কমিশনের সিদ্ধান্ত রূপায়ণ করতে আন্তরিকভাবে চান, কিন্তু বঙ্গেশ্বরী সবুজ সংকেত না দিলে তিনি কি করে করবেন। তারপরে এটাও বলেছেন যে এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট তো চালু হয়ে যাবে। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে ইলেকশন কমিশন যা যা নির্দেশ দেবেন তিনি একেবারে অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করবেন, এরকম গ্যারান্টি দিয়ে এসছেন। আমি কেন বললাম আমলাদের যে পাত্রে রাখা হয় তারা সে পাত্রের আকার ধারণ করে। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সামনে নন্দিনী দেবী আত্মপক্ষ সমর্থনে তার বস মুখ্যমন্ত্রীর কথাকে ঢাল করলেন, অজুহাত দিলেন। আবার একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি তিনি যে কত অনুগত সেটা প্রমাণ করার জন্য নাকি এটাও বলে এসছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে পরে তিনি একেবারে বাধ্য ছাত্রীর মতো তারা যা যা বলবেন সব কটা রূপায়ণ করবেন। এটাই হচ্ছে আদর্শ আমলা।
আমলার মন বইটা পড়লে আলাপন বাবুর, এই আমলাদের মনের বিচিত্র গতি প্রকৃতি সম্পর্কে আপনারা অবহিত হবেন। আসল কথা কি জানেন? দিদিমণি আমলাদের ভয় পান। ভয় পান কেন? ভয় পান এই জন্যই যে দিদিমণি নিজেও জানেন তিনি তার নকরশাইকে দিয়ে যে যে কাজগুলো করান সেটা অনেক ক্ষেত্রেই দেশের আইন, দেশের সংবিধান অনুমোদন করে না, কিন্তু আপনারা করতে বাধ্য হন। যেমন নন্দিনী দেবী বলে এসছেন নির্বাচন কমিশনকে যে আমি কি করব, আমার মাথার উপর বঙ্গেশ্বরী আছে, আমার ঘাড়ে কটা মাথা যে আমি তার সিদ্ধান্তের বিরোধিতা করে আইনের শাসন বলবৎ করব। অর্থাৎ দিদিমণি বিলক্ষণ জানেন তিনি যে যে নির্দেশ দেন অনেক ক্ষেত্রেই সেগুলো আইন মেনে হয় না, কিন্তু আমলারা করতে বাধ্য হন। সেই আমলারা যখন অবসরের গ্রহে চলে যান তখন তারা যাতে বেফাঁস মন্তব্য না করে ফেলেন বা অন্য কোথাও এইসব খবর টবর পাচার না করেন, সেই জন্য তিনি তাদের কি বলবো আর কি, ওই যে উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন। এই উপদেষ্টাদের কাজটা কি বলুন তো? কত উপদেষ্টা আছে, আলাপন বাবু, মনোজ মালভিয়া, তারপরে আরেকজন ছিলেন তার আগে যার সঙ্গে ওই বাড়ি ভাড়া বিতর্কের বিষয়টা শুভেন্দু বাবু তুলেছিলেন। হ্যাঁ, তো এরকম অনেক, আমার লিস্ট দীর্ঘ হয়ে যাবে, 1 ডজনেরও বেশি। তা এরা কাজটা কি করেন? মনোজ পানকে তো প্রিন্সিপাল সেক্রেটারি 2 করে রেখেছেন, গৌতম সান্যালও আছেন, তিনিও আছেন। অর্থাৎ কাউকে দিদিমণি তার বৃত্তের বাইরে বেরোতে দেবেন না। রাজীব কুমারের ক্ষেত্রে কি হয়েছে আমি এখনো জানি না। এটা একটা অতীব রহস্য যে রাজীব কুমার কি উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েছেন নাকি প্রস্তাব পেয়েও তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি 1 ফেব্রুয়ারি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দিকে গিয়েছিলেন, তার ছেলে আমেরিকায় কর্মরত, সেখানে ছেলের কাছে যেতেই পারেন, দীর্ঘ কর্মজীবনের পরে কিছুটা সময় পেয়েছেন। কিন্তু রাজীব কুমার দেশে ফিরেছেন কিনা আমি জানি না, এবং তার চেয়ে ঘনিষ্ঠ একজনের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাকে কয়েকদিন আগে আমি ফোন করেছিলাম, 6-7 দিন আগে। তিনি বলেছিলেন না না তার কাছে কোনো খবর নেই। তাহলে রাজীব কুমার বিদেশ থেকে ফিরেছেন কিনা, তিনি কোনো নতুন দায়িত্বে আসলে অবতীর্ণ হচ্ছেন কিনা সে সম্পর্কে কোনো খবর নেই। কিন্তু রাজীব কুমারকে কোনো যদি পদ দেয়া হতো তাহলে সেই খবরটা অন্তত আমরা জেনে যেতাম। তাহলে দুটো জিনিস কাজ করছে রাজীব কুমারের ক্ষেত্রে। হয় দিদিমণি রাজীব কুমারকে অবসরের পরে উপদেষ্টা হিসাবে নিয়োগ করতে চাননি, বা চেয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, রাজীব কুমার তা সসম্মানে প্রত্যাখ্যান করেছেন। এর বাইরে কিছু হতে পারে না। যদি রাজীব কুমারকে দিদিমণি না দিয়ে থাকেন প্রস্তাব, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। আবার যদি রাজীব কুমার প্রস্তাব দেওয়ার পরেও প্রত্যাখ্যান করেন, সেটাও তাৎপর্যপূর্ণ। দেখুন, রাজীব কুমার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতম বৃত্তের মধ্যে থাকতেন, কিন্তু মেসি কাণ্ডের পর অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বাবুর নেতৃত্বে যে কমিশন হয়েছিল সেখানে রাজীব কুমারকে শোকজ করার সিদ্ধান্ত হয়। দিদিমণির জমানায় দিদিমণির প্রিয় পাত্র রাজীব কুমারকে শোকজ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার গঠিত কমিশন, যে কমিশনের মাথায় এমন একজন বিচারপতি আছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি, যার সঙ্গে কালীঘাটের মধুর সম্পর্কের কথা আমরা সবাই জানি। তাহলে কি এমন হলো রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কের রসায়নে যে রাজীব কুমার একটু বেসুরো বাজছেন না? বলুন না আপনারা, বেসুরোই তো বাজছেন তিনি। এই আবহে নন্দিনী দেবীর নির্বাচন কমিশনে গিয়ে নিজের অপরাগতার কথা স্বীকার করে নেওয়া এটাই প্রমাণ করেন যে মুখ্যমন্ত্রী যতই তার নকরশাইকে সঙ্গে রাখার চেষ্টা করুন না কেন, তাদের অবসরকালীন বড় বড় পদে নিয়োগ করে বেতন ভাতা, লালবাতি নীলবাতির গাড়ি, নিরাপত্তা রক্ষী, বাংলো এসব দেওয়ার দিন না কেন, সময় এবং সুযোগ পেলে
আমলারা যে একেবারে নিঃশর্ত আনুগত্য বঙ্গেশ্বরীর প্রতি দেখাবেন তার কোনো কারণ নেই। আমলার মন বড় বিচিত্র, দিদিমণি এখনো বুঝতে পারছেন না। আসলে তিনি সবাইকে তো ওইভাবে নিজের সঙ্গে রাখতে চান, কোঅপ্ট করে নিতে চান, কিন্তু আমলারাও জানেন যে ঠিক আছে, এ জমানা তো একদিন না একদিন শেষ হবেই, তাদের অনেকের অনেক দিনের চাকরি আছে, তারা শুধু শুধু সবাইকে হোস্টাইল করবেন কেন? দেখুন, 17ই ফেব্রুয়ারির মধ্যে নন্দিনী দেবীকে কমিশনের নির্দেশ বলবৎ করতে হবে। ওই যে পূর্ব মেদিনীপুরের ময়না, বারুইপুর পূর্বে দুজন ইয়ারও একজন ডেটা এন্ট্রি অপারেটর, যাদের বিরুদ্ধে কমিশন সাসপেন্ড করে এফআইআর এর সুপারিশ করেছিল, নবান্ন সাসপেন্ড করেছিল, বিভাগীয় তদন্ত করেছে, বিভাগীয় তদন্ত করে তাদেরকে এক্সোনারেট করে দেওয়া হয়েছে। কমিশন বলছে আমাদের তো জানাও নি, তোমরা বিভাগীয় তদন্তের ফয়সলা কি হলো আমরাই জানতে পারলাম না। আর প্রত্যেকে তারা কমিশনে অন ডেপুটেশন ছিলেন। এটা কি করে হয়? 17ই ফেব্রুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে এফআইআর করতেই হবে। এবং কমিশন যে যে সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসনকে, সেগুলো কেন মানা হয়নি তারও ব্যাখ্যা দিতে হবে, এবং সব সিদ্ধান্তকে কিন্তু অবিলম্বে কার্যকর করতে হবে। আমি জানি না দিল্লি থেকে ফিরে এসে আবার নন্দিনী দেবী, ওই যে বললাম পশ্চিমবঙ্গে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস হয়ে যান অনেকে, আবার নন্দিনী দেবী ভুল বদলাবেন কিনা আমি জানি না, কিন্তু তিনি খুব সুন্দর খেলেছেন। দিল্লিতে গিয়ে বলেছেন যে আমি তোমাদেরই লোক, আর নবান্নে গিয়ে বলেন হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। যেটাকে হ্যাঁ ম্যাডাম বললে হয়, ওরা বলেন হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। এই হচ্ছে আমলাশাহীর আসল চেহারা। আমলা পুলিশ কখনো কারুর হয় না, এরা পাল্টি খেতে, ডিগবাজি খেতে, আপনার চোখের পাতা পড়বে না তার আগে এরা ডিগবাজি খেয়ে যাবে। সবার আগে ডিগবাজি খায় পুলিশ, তারপরে আমলা। সেই আমলাদের মনস্তত্ত্ব এখনো বুঝে উঠতে পারেননি সর্বজ্ঞ দিদিমণি। আমি তাকে অনুরোধ করব সময় সুযোগ পেলে তারই ঘনিষ্ঠ উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের আমলার মন এই বইটি দয়া করে পড়ে নেবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.